প্রিয় শিক্ষার্থীরা, ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের বাংলা ব্যাকরণের দ্বিতীয় লেকচার। তোমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা নিশ্চয়ই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় পড়ালেখা করছো। আজকে আমরা বাংলা ব্যাকরণের দ্বিতীয় যে লেকচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের বাংলা ভাষার শব্দ ভাণ্ডার আসলে কিভাবে এত সমৃদ্ধ হলো এবং কিভাবে সমৃদ্ধ হচ্ছে প্রতিনিয়ত, তার সম্পর্কে আমরা আজকে ক্লাসে আলোচ্য বিষয় জানব। তো আমরা ক্লাসে ফিরে যাই সময় নষ্ট না করে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। তো এই বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সম্পর্কে দু একটি কথা বলতে হয় যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে একদিনে বা এক বছরে বা এক দশকে এক যুগে অর্থাৎ একই সময়ে এত সমৃদ্ধি পায়নি। তার পিছনে অনেক ইতিহাস আছে। আমাদের বাংলা ভাষা, বাঙালি জাতির পিছনে যে ইতিহাস, এই ইতিহাসের সাথেই আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। এইভাবে ক্রমান্বয়ে বাংলা ভাষা ও সাহিত্য সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি পেয়েছে এবং বিশ্বে বাংলা ভাষা তার মর্যাদা, তার স্থান দিনে দিনে ক্রমাগতভাবে আরও সমৃদ্ধি, আরও মর্যাদা বৃদ্ধি করে নিচ্ছে, তার স্থান আরও উঁচু স্তরে নিয়ে যাচ্ছে। তো আমরা বাংলা ভাষার শব্দভাণ্ডার, আমাদের বাংলা ভাষা আমরা জানি যে এটি এমন ভাষা যেখানে বাংলা শব্দ তো আছেই, বাংলা শব্দের পাশাপাশি পৃথিবীর অনেক ভাষার শব্দ আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে। তো এটি একদিনই সম্ভব হয়নি, কালের বিবর্তনে এবং শতাব্দী শতাব্দী ধরে এর ইতিহাসের সাথে কিভাবে জড়িত হলো। যেমন আমরা বলতে পারি যে আমাদের এই ভারত যে উপমহাদেশে একটি সময় আমরা যে সাবরেইন ছিলাম, একসাথে যে সার্বভৌমত্বে বসবাস করতাম, এটা বারে বারে বিভিন্ন ঔপনিবেশিক আমাদের প্রভাব বারে বারে এসেছে, বারে বার এর প্রভাব প্রতিফলিত হয়েছে। আমরা যেমনটি ইতিহাসের দু একটি চিত্র যদি বলি, যে আর্য থেকে শুরু করে আর্যরা এবং তার পরবর্তীতে আমরা ধীরে ধীরে জানি যে তুর্কিরাও একসময় আমাদের ভারত উপমহাদেশে আক্রমণ করে। এছাড়াও ওলন্দাজ, ফরাসিরা, এছাড়া সর্বশেষ ইংরেজরাও আমাদের ভারত উপমহাদেশে তারা দীর্ঘদিন একটি ঔপনিবেশিক শাসন এই ভারত উপমহাদেশে ছিল। অবশেষে আমরা জানি আমাদের বাংলাদেশের যে ইতিহাস, মুক্তিযুদ্ধের যে আমাদের রক্তক্ষয়ী একটি গৌরবের একটি ইতিহাস, বিজয়ের যে সর্বশেষ আমাদের পশ্চিম পাকিস্তান শেষ পর্যন্ত তারাও আমাদের উপর শাসন নির্যাতন চালিয়েছে। তো এই ইতিহাস আলোচনা করার বিষয় হলো যে এরকম যত ঔপনিবেশিক আমাদের এসেছে, তুর্কিরা এসে তাদের সাহিত্য সংস্কৃতি এমন প্রভাব আমাদের উপরে তারা ফেলেছে যে আমরা তুর্কি অনেক আমাদের ভাষা শব্দে আমরা দেখতে পাই। এছাড়াও ওলন্দাজদের আমলে সর্বশেষ আমরা জানি প্রায় 200 বছর, 190 বছর ইংরেজরা যে যে ঔপনিবেশিক আমাদের ভারত উপমহাদেশে ছিল, যার ফলে আমরা ইংরেজি অনেক শব্দ আমাদের ভাষার সংমিশ্রণে পাই বা সংমিশ্রণে আমরা এই ভাষার মধ্যে আমরা অনেক বিদেশি ভাষা শব্দ অনুপ্রবেশ করেছে বা তা দেখতে পাই। তো আমরা এমন কিছু শব্দ রয়েছে যেগুলো বিভিন্ন ভাষা থেকে আমাদের বাংলা ভাষা এসে প্রবেশ করেছে। আমরা এরকম এগুলো কৃতলীন শব্দ আমরা বলে থাকি ব্যাকরণের ভাষায়।
তো এছাড়াও আমাদের যে বাংলা ভাষা, আবার অনেকে এমন মনে করে যে ভাষাটা মনে হয় সংস্কৃত শব্দ দিয়ে ভরপুর, বা সংস্কৃত শব্দেই বেশিরভাগ আমাদের বাংলা ভাষায় আছে, মনে হচ্ছে প্রত্যেকটি শব্দই মনে হয় সংস্কৃত, এরকম মনে হয়। আসলে এমনটি ভাবার সুযোগ নেই। আমাদের বাংলা শব্দ বা দেশি শব্দ কিংবা খাঁটি বাংলা শব্দ কিংবা তদ্ভুত শব্দ আমাদের যথেষ্ট আমাদের বাংলা ভাষায় আছে, এবং এই তদ্ভুত বা খাঁটি বাংলা শব্দের পাশাপাশি সংস্কৃত, তারপরে ইংরেজি, ফরাসি, ওলন্দাজ, তুর্কি বা আরবি, এদিকে আমাদের অন্যান্য যে গুজরাটি, মারাঠি, এরকম যে বিদেশি যে ভাষার বিভিন্ন শব্দগুলো আমাদের ভাষায় প্রবেশ করেছে। এতে করে কী হয়েছে, ভাষার শব্দ ভাণ্ডারটা আরও সমৃদ্ধ হয়েছে, আরও পূর্ণতা পেয়েছে, ভাষার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে, ভাষার যে স্থান, এর মর্যাদা আরও উঁচু স্তরে পৌঁছেছে। তো আমরা আজকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার যে পণ্ডিতগণ কয়েকটি শ্রেণীতে ভাগ করেছে, আমরা সেই শ্রেণীগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমরা প্রথমেই একটু খেয়াল করি যে আমাদের যে সংস্কৃত শব্দের যেহেতু কথা আসলো, যে সংস্কৃত শব্দে অনেকে আমরা সংস্কৃত শব্দ যেহেতু মনে করি যে এটাই মনে হয় আমাদের বাংলা ভাষার আমাদের মনে হচ্ছে মূল আমরা শিকড় মনে করে থাকি। তো আসলে এইটাকে আমরা তৎসম বা সংস্কৃত মনে করি। তো এই তৎসম মানে কি? এই তৎসম হচ্ছে তৎ মানে হচ্ছে তার, তৎ মানে তার, এবং সম মানে সমান, সম মানে সমান। তাহলে কি হলো? তৎসম মানে হচ্ছে তার সমান, তৎসম মানে হলো তৎসম মানে তার সমান। এই তার সমান বলতে কার সমান বোঝানো হয়? এই তার সমান বলতে বোঝানো হচ্ছে আবার সংস্কৃতির সমান, সংস্কৃতের সমান। এখন আমরা আমাদের আপাত দৃষ্টিতে আমরা সরাসরি মনে করব যে তৎসম বা সংস্কৃত শব্দ একই, যদিও এই বিষয়ে সূক্ষ্ম পার্থক্য বা সূক্ষ্ম কিছু আলোচনা আছে, সেদিকে আমরা না যাই। আমরা শুধু এইটুকু যে রাখবো যে তৎসম মানে আমরা সংস্কৃতের সমান মনে করব। এক কথায় আমরা তৎসম বা সংস্কৃত শব্দ একটাই মনে করি। এখন এই তৎসম শব্দ কাকে বলে? এখন যে তৎসম শব্দ হচ্ছে যেসব শব্দ, আমরা এটা যদি সংজ্ঞাটা এভাবে, যে যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি আমাদের সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাকে আমরা কি বলি? প্রবেশ করছে তাকে তৎসম শব্দ বলি, তৎসম শব্দ। যেমন আমরা এই যে চন্দ্র শব্দটা আমরা বলছি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভবন প্রভৃতি, এরকম অনেক শব্দ রয়েছে যেগুলো আমরা কি করি? ব্যবহার প্রতিদিন নিয়মিত আমরা বাংলা ভাষার এইসব শব্দ আমরা সকলেই উচ্চারণ করি, সকলেই ব্যবহার করি। তার মানে আমরা কি বুঝলাম? যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে তাকেই আমরা তৎসম শব্দ বলি। 2 নম্বরে হচ্ছে আমরা চলে যাই অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দটা কেমন? অর্ধ তৎসম শব্দটা মানে অর্ধ মানে কি? অর্ধেক, তৎসম মানে ওই সংস্কৃত,
তাহলে অর্ধেক সংস্কৃত এটা আমরা মনে করলে হবে না। অর্থাৎ এখানে আমাদের সংজ্ঞাটা হলো যে যেসব শব্দ, আমরা এটা সংজ্ঞাটা এরকম করতে পারি, যেসব শব্দ সংস্কৃত থেকে মানে সংস্কৃত থেকে সামান্য সামান্য বিকৃত বা পরিবর্তিত হয়ে, বিকৃত বা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাকে আমরা অর্ধ তৎসম শব্দ বলি। তাকে অর্ধ তৎসম শব্দ বলি। ওকে, যেমন এই যে প্রথমে আমরা চন্দ্র শব্দটা ব্যবহার করেছি, সূর্য ব্যবহার করেছি। তো এই যে চন্দ্র শব্দটা, এটা আমরা কি করলাম, চন্দ্রটা আবার চাঁদ হয়েছে, তাই না? এটা আবার চাঁদ হয়েছে, চন্দ্র থেকে চাঁদ হয়েছে না? এবং এই যে সূর্য, এই সূর্যতে আমরা আগে এই জফলটা দিয়েছি, তাই না? এখন এই সূর্য কিন্তু আমাদের আর জফল বর্তমানে দেওয়া হচ্ছে না। এরপরে আমরা আরেকটি, যেমন জ্যোৎস্না শব্দটা, আমরা এই যে জ্যোৎস্না শব্দ আমরা ব্যবহার করি, জ্যোৎস্না, এই জ্যোৎস্না শব্দটা যখন আবার যশনায় কি হয়েছে, চলে এসেছে, এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে আমরা বলছি যে সামান্য পরিবর্তন। এটাই হলো মূলত অর্ধ তৎসম শব্দ। এরপরে আমরা আসি আমাদের আরেকটি শব্দ ভান্ডারের একটি প্রকার, সেটি হলো তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দটা আমাদের কিন্তু এইগুলো আমরা যে সংজ্ঞা দিচ্ছি এরকম আসবে না। অর্থাৎ তদ্ভব শব্দটা কেমন হবে, যে আমরা একটু তদ্ভব শব্দর আলোচনা করি, যে তৎ, তো এই তৎ যোগ ভব মিলে হয়েছে তদ্ভব, ঠিক আছে? তো এই তৎ মানে হচ্ছে তার, ভব মানে হচ্ছে উৎপন্ন। তৎ মানে আমরা তার, তৎ সমান হলো তার, আর ভব সমান হলো উৎপন্ন। মানে তৎ হচ্ছে তার, ভব মানে উৎপন্ন, তার থেকে উৎপন্ন। কোথা থেকে উৎপন্ন? এই তদ্ভব তার থেকে উৎপন্ন, মানে এটাও সংস্কৃত থেকে উৎপন্ন। এখন এখানে আমাদের সংজ্ঞাটা এমন হবে যে যেসব শব্দ, আমরা এটা কি লিখব, যে যেসব শব্দ সংস্কৃত থেকে উদ্ভব হয়ে, সংস্কৃত থেকে উদ্ভব হয়ে পুরোপুরি পরিবর্তন হয়ে, পরিবর্তন বা পরিবর্তিত, হ্যাঁ, অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত থেকে উদ্ভব বা উৎপন্ন হয়েছে এবং পুরোপুরি পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, হ্যাঁ, সেগুলো শব্দই হলো আমাদের তদ্ভব শব্দ। যেমন এই যে আমরা চন্দ্র, এই যে চন্দ্র শব্দটা আমরা যদি এটাই বলি, এটা আমাদের চন্দ্র, তারপরে কি চাঁদ, আরো স্তর আছে, তো এত আলোচনার সময় আমাদের নাই। তো আমরা চন্দ্র, চাঁদ, এরপরে আমরা যে চাঁদ শব্দটা আমরা বর্তমানে সুন্দর করে ব্যবহার করছি,
এই চাঁদই হলো মূলত আমাদের তদ্ভব শব্দ। এই চাঁদেই তদ্ভব শব্দ। এইভাবে আমরা এই যে একটি শব্দ ব্যবহার করছি যে চম্ম আর বা চম্ম আর যে আমরা বলছি চম্ম আর থেকে হয়ে গেছে চামার, চম্ম আর থেকে হয়ে গেছে চামার। এই যে চামার শব্দটা আমরা ব্যবহার করলাম, যেমন আমরা লিখছি চামার বর্তমানে। তো এটা মূলত ছিল, প্রথমে ছিল চর্মকার। তো চর্মকার হলো সংস্কৃত শব্দ। আমরা চর্মকারটা, এই চর্মকার শব্দটা এটা আমরা পাইলাম চর্মকার, তারপরে এটা আসলো চম্ম আর, চম্ম আর, এরপরে কিন্তু হলো চামার। তো এইটা হলো সংস্কৃত, তারপরে এটা আমাদের অর্ধ তৎসম গেল, এরপরে এটা হলো তদ্ভব শব্দ। এভাবে আমাদের অনেকগুলো শব্দ রয়েছে বাংলা ভাষায়, তদ্ভব শব্দ, যেগুলো তদ্ভব শব্দকে আমরা খাঁটি বাংলা শব্দ বলা হয়ে থাকে। তাহলে আমরা তদ্ভব শব্দ পেলাম যে খাঁটি বাংলা শব্দ। তাহলে এইরকম ভাবে যত শব্দগুলো আমাদের, এইভাবে আমাদের জ্যোৎস্না বলি, শ্রাদ্ধ বলি, এরকম গিন্নি বলি, গৃহিণী বলি, এই শব্দগুলো সব কিন্তু আমাদের তৎসম বা সংস্কৃত শব্দ থেকে এসে পরিবর্তন হয়ে, সামান্য পরিবর্তন হয়ে, এরপরে একবারে প্রাকৃতের মাধ্যমে যে শব্দগুলো সম্পূর্ণ পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে এবং যেগুলো আমরা এখন প্রতিনিয়তই ব্যবহার করছি, সেই শব্দগুলোই কিন্তু মূলত তদ্ভব শব্দ। তো আমরা তদ্ভব শব্দের পাশাপাশি আরেকটি শব্দ আছে 4 নম্বরে যদি আমরা বলি, তদ্ভব পরে আমরা যে শব্দ ভান্ডারটা পেয়েছি সেটি হলো আমাদের দেশি শব্দ। এখন দেশি শব্দটা কিভাবে আমাদের সংজ্ঞায়িত করা যায়, একটু মনোযোগী হোক। যে দেশি শব্দ আমাদের, আমরা মনে করছি যে দেশি, তো যেগুলো দেশে ব্যবহার হচ্ছে এগুলো দেশি শব্দ, তাই না? এরকম মনে করার সুযোগ নাই। দেশি শব্দটা আমাদের এটা একটু জানতে হবে। দেশি শব্দটা কোনগুলো দেশি শব্দ? দেশি শব্দ হলো একবারে আদিম, অর্থাৎ আদিকাল থেকে বাংলা ভাষায় যেসব শব্দ ব্যবহার হয়ে আসছে আদিকাল থেকে বা আদিমকাল থেকে, আদিম এক যুগ থেকে, একবার আদিম যুগ থেকে যেসব শব্দ বাংলা ভাষায় এখনো আছে, অর্থাৎ আদিম যুগ থেকে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে আমরা কি বলছি? তাকে দেশি শব্দ বলছি। তবে এই দেশি শব্দগুলো আমাদের, এগুলো কিন্তু কোনো না কোনো ভাষা থেকে আগত বা উৎপন্ন হয়েছে। আমাদের ভাষা বিজ্ঞানীরা, ভাষাবিদ, ভাষা গবেষক, তারা কিন্তু এগুলো গবেষণা করে বের করছেন যে আসলে শব্দটা কোথা থেকে এসেছে। যদিও আদিমকাল থেকে এটা ব্যবহার হয়ে আসছে বাংলা ভাষায়। যেমন আমরা আমাদের এই যে 20 শব্দটা আমরা যখন সংখ্যা গণনা করি, 15, 17, 18, এরপরে ধারাবাহিক আমরা বলছি 19, 19 পরে বলি 20। তো এই যে 20 শব্দটা, এই 20 শব্দটা এটা আমাদের দেশি শব্দ, কিন্তু এটা আবার কোন ভাষা থেকে এসেছে। এখন এরপরে আমরা এখন দেখি যে কোন ভাষা থেকেও আছে। আবার এদিকে পেট শব্দটা, এই যে বর্তমানে আমরা পেট বলছি, এটা আবার হচ্ছে কি উদর, এটার আরেক নাম হলো উদর। এইরকম ভাবে আমাদের যেসব শব্দ বাংলা ভাষা আদিমকাল থেকে এখনো ব্যবহার হয়ে আসছে, এই শব্দগুলোই আমরা
বলছি যে দেশি শব্দ, কিন্তু বিষয় হলো এগুলোর কিন্তু উৎপন্ন হচ্ছে কিছু শব্দ রয়েছে যেগুলো ভাষা গবেষকগণ এখনো পর্যন্ত বের করতে পারছে, মানে এখন পর্যন্ত তারা অবিরত চেষ্টায় রয়েছেন বা অনবরত চেষ্টায় আছেন যে আসলে শব্দটা কোথা থেকে উৎপন্ন হয়েছে। এইরকম কিছু শব্দ আমরা পাচ্ছি যে শব্দগুলো আমাদের দেশি শব্দ, কিন্তু এটাও কোন ভাষা থেকে এসেছে অথবা অন্য তামিল ভাষা থেকে এসেছে, এরকম কিছু এখনো কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা পরবর্তীতে আরেকটি শব্দের আলোচনা করি, সেটি হলো সর্বশেষ বিদেশি শব্দ। শব্দটা হলো বিদেশি শব্দ। তো এই বিদেশি শব্দ কোনগুলো? এখন আমাদের বাংলা ভাষায় আসলে আমাদের শব্দ ভাণ্ডারটা এত সমৃদ্ধ, এত শক্তিশালী যে এখানে মনে হবে যে বিদেশি শব্দ আলোচনা করলে মনে হচ্ছে সব শব্দগুলোই বিদেশি শব্দ, আবার দেশি শব্দ আলোচনা করলে মনে হচ্ছে সবগুলোই তো দেশি শব্দ। আমরা বিদেশি শব্দগুলো এখানে দেখছি যে যেসব শব্দ বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে সেগুলোকে আমরা বলছি বিদেশি শব্দ। তাহলে আমরা কি সংজ্ঞা পেলাম? যেসব শব্দ বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে, বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেগুলো শব্দই মূলত আমাদের বিদেশি শব্দ। প্রবেশ করেছে সেগুলো শব্দই বিদেশি শব্দ। বিদেশি শব্দ কিন্তু আমাদের ব্যাপকভাবে রয়েছে। আরবি শব্দ, আরবি আছে, এখানে আছে আরবি, তারপরে ইংরেজি, এছাড়াও আমাদের বাংলা ভাষায় তুর্কি, ফরাসি, ফার্সি, হ্যাঁ, তারপরে গুজরাটি, মারাঠি, হিন্দি, উর্দু, বিভিন্ন ভাষার শব্দ আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে। তো আমরা কথায় আমরা যদি এখন এই যে আল্লাহ, ইসলাম, হ্যাঁ, আজান, সালাত, সিয়াম, উকিল, মুনসিফ, হ্যাঁ, এইরকম যত শব্দ রয়েছে, আদালত, মনে হবে যে সবগুলো শব্দ মনে হয় আরবি শব্দ। এইগুলো শব্দ হচ্ছে সব আরবি শব্দ। এরপরে আমরা যদি এখন ইংরেজিতে যাই, ইংরেজিতে গেলে এই যে পেন, বোর্ড, এরকম এখন মোবাইল, শার্ট, ডাস্টার, স্কেল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জব, গ্লাস, বেঞ্চ, এরকম যদি বলতে থাকি আমাদের লাইট, ফ্যান যা আছে মনে হবে সবগুলোই ইংরেজি শব্দ। বাংলা ভাষা মনে হয় সব ইংরেজি শব্দ ঢুকে গেছে, এরকম মনে হয়। আবার এদিকে আমরা যদি এখন ওই যে রেস্তোরাঁ, ডিপো, কার্তুজ, কুপন, এই শব্দগুলো ব্যবহার করি, তখন মনে হবে যে মনে হচ্ছে সব শব্দ বিদেশি শব্দ ব্যবহার হচ্ছে। আসলে বাংলা ভাষার যে নিজস্ব শব্দ নাই এরকম না। বাংলা ভাষার আমাদের এই যে দেশি শব্দ, যেমন কুলা, গঞ্জ, টগর, টাপর, ডাব, এরকম যত শব্দ রয়েছে, আবার ঢেকি, সবগুলো কিন্তু আবার দেশি শব্দ। তো আমরা এই বিদেশি শব্দগুলো আবার বেশ কয়েক প্রকার রয়েছে। আমরা বিদেশি শব্দগুলো আগামী ক্লাসে কি প্রকার, তো এই প্রকারগুলো আমরা বিভিন্ন কৌশল করে ছন্দ আকারে, কবিতা আকারে যেভাবে মনে রাখতে পারি, এইভাবে সুন্দর করে আমরা একটি সূত্রের মাধ্যমে বা একটি ছন্দের মাধ্যমে আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমরা ক্লাসটা বেশ ভালোভাবে মনে হয় উপভোগ করেছো। আর এরপরেও যদি ক্লাসে কোনো সমস্যা মনে করে থাকো যে আমি এটা বুঝতে পারিনি স্যার, তাহলে তোমরা কমেন্ট করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ।